আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি জুবায়ের হাসান। আজকের আলোচনা, বাংলাদেশ কেন ভারতের আধিপত্য ভাঙতে নতুন মৈত্রী খুঁজছে। আসলে বাংলাদেশ ভারতের মতো এমন এক বৃহৎ প্রতিবেশীর পাশে বাস করে যার পররাষ্ট্রনীতি সম্প্রসারণবাদী। ১৯৪৭ সালে স্বাধীন ভারত প্রতিষ্ঠা লাভের পর দেশটি যে পররাষ্ট্রনীতি গ্রহণ করে তা এর প্রতিবেশী ছোট ছোট দেশগুলোকে ভাবিত করে তোলে। ১৯৫০ সালের ২৬ জানুয়ারি স্বাধীন ভারতের সংবিধান আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়। ভারতীয় সংবিধানের ৩৬৭ নম্বর ধারার ৩ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, ভারত ব্যতীত যে কোনো রাষ্ট্রই বিদেশি রাষ্ট্র। তবে ভারতের রাষ্ট্রপতি যে কোনো রাষ্ট্রকে বিদেশি রাষ্ট্র নয় বলে ঘোষণা করতে পারে। ভারতের সংবিধানের এই ধারার সহজ ব্যাখ্যা হলো, ভারত কোনো দেশকে জয় করে তাকে ভারতের অংশ বলে ঘোষণা করতে পারে। সুতরাং এ থেকে ভারতের প্রতিবেশী ছোট ছোট দেশগুলো যথেষ্ট ভাবিত হতে পারে। ১৯৪৭ সালে বৃহৎ ভারত প্রতিষ্ঠিত হওয়ার পর সে দেশ তার প্রতিবেশী দেশগুলোকে দাসত্বমূলক চুক্তিতে আবদ্ধ করে ফেলে। যেমন ১৯৪৯ সালে ভারত ও ভুটানের মধ্যে এক চুক্তি স্বাক্ষরিত হয়। ওই চুক্তি মোতাবেক ভুটানের অভ্যন্তরে কয়েক শত ভারতীয় সৈন্য মোতায়েন করা হয়। এছাড়া ভারতের অনুমতি ব্যতীত ভুটান অন্য কোনো দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক গড়তে পারে না। এ কারণে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ৫টি সদস্য রাষ্ট্রসহ আরও অনেক দেশের সাথে ভুটানের কোনো কূটনৈতিক সম্পর্ক নাই। এদিকে ১৯৫০ সালে সিকিম ভারতের সাথে বৈদেশিক সম্পর্ক, প্রতিরক্ষা, কৌশলগত যোগাযোগ এবং রাজনৈতিক বিষয়ে এক পরাধীনতামূলক চুক্তি স্বাক্ষর করে। ফলে সিকিম হয়ে পড়ে কার্যত ভারতের আশ্রিত রাজ্যে। অতঃপর ১৯৭৫ সালে ভারতের অনুগত রাজনৈতিক দল ও এর নেতাদের মাধ্যমে সিকিম ভারতের ২২তম রাজ্যে পরিণত হয়। এভাবে ১৯৫০ সালে নেপাল ও ভারতের মধ্যে একটি মৈত্রী ও নিরাপত্তামূলক চুক্তি স্বাক্ষরিত হয়। এতে নেপালও হয়ে পড়ে ভারতের অনুগত একটি রাষ্ট্র। তবে নেপালিদের সশস্ত্র সংগ্রামের ফলে ২০০৮ সালে রাজতন্ত্রের উচ্ছেদ হয়। অতঃপর ২০১৫ সালে একটি নতুন সংবিধান প্রণয়নের মাধ্যমে দেশটি ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্ত হয়। ওদিকে ১৯৮৭ সালে শ্রীলঙ্কা ভারতের সাথে শান্তি ও নিরাপত্তামূলক এক চুক্তি স্বাক্ষর করেছিল। ওই চুক্তি মোতাবেক কয়েক হাজার ভারতীয় সৈন্য শ্রীলঙ্কায় প্রবেশ করে। এতে শ্রীলঙ্কার গৃহযুদ্ধের মাত্রা আরও বেড়ে যায়। দেশটির অভ্যন্তরীণ রাজনীতিতে তৈরি হয় ভারতপন্থী ও ভারত বিরোধী রাজনৈতিক ও সামরিক দ্বন্দ্ব সংঘাত। পরে অবশ্য শ্রীলঙ্কা থেকে ভারতীয় সৈন্য পিছু হটতে বাধ্য হয়। ভারতের হস্তক্ষেপ মালদ্বীপের ওপরও পড়েছে। মালদ্বীপের রাজনীতিতে ভারতপন্থী ও ভারত বিরোধী এমন দুই ধারার রাজনৈতিক উপাদান বিদ্যমান। ১৯৮৮ সালে মালদ্বীপে প্রবেশ করেছিল ভারতীয় সৈন্য। গত ২০২৪ সালের ৩০ ডিসেম্বর প্রকাশিত ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মইজুকে উৎখাতের ষড়যন্ত্র করেছিল ভারতীয় গোয়েন্দা সংস্থা। এদিকে ভারত ও পাকিস্তানের মধ্যে প্রচণ্ড বৈরিতা রয়েছে। কাশ্মীরকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে ১৯৪৮, ১৯৬৫ ও ১৯৯৯ সালে যুদ্ধ সংঘটিত হয়। কাশ্মীর ভূখণ্ডের বিবাদ নিরসনের লক্ষ্যে ভারতই বিষয়টি সর্বপ্রথম জাতিসংঘে নিয়ে যায়। জাতিসংঘ কাশ্মীরি জনগণের গণভোটের ম্যান্ডেটের মাধ্যমে বিরোধ অবসানের একাধিক প্রস্তাব পাশ করে, কিন্তু ভারত এখনও পর্যন্ত জাতিসংঘের সেসব প্রস্তাব অনুসরণ করেনি। এর পরিবর্তে ভারত কাশ্মীরে তার অনুগত রাজনৈতিক দল তৈরি করে। ১৯৪৯ সালে ভারতীয় সংবিধানে আর্টিকেল 370 এবং ১৯৫৪ সালে আর্টিকেল 35A সংযোজন করে কাশ্মীরকে বিশেষ রাজ্যের মর্যাদা দেওয়া হয়। সেখানে কাশ্মীরিদের জন্য ভিন্ন সংবিধান, ভিন্ন পতাকা, স্থায়ী অধিবাসীর মর্যাদা, ভূসম্পত্তিতে বিশেষ অধিকার, আলাদা ক্রিমিনাল কোড এসব বিষয়কে স্বীকৃতি দেওয়া হয়। কিন্তু ২০১৯ সালে সুযোগ বুঝে নরেন্দ্র মোদীর বিজেপি সরকার এসব কিছুই বাতিল করে দেয়। অতঃপর বৃহত্তর জম্মু কাশ্মীরকে লাদাখ ও জম্মু কাশ্মীর এই দুই ইউনিয়ন টেরিটরিতে ভাগ করে একে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হয়। ওদিকে ভারত তার স্বাধীনতা লাভের এক বছরের মাথায় ১৯৪৮ সালের ১৩ই সেপ্টেম্বর দক্ষিণ অঞ্চলের হায়দ্রাবাদ আক্রমণ করে দখল করে নেয়। এভাবে উৎখাত করা হয় হায়দ্রাবাদের ৬০০ বছরের মুসলিম শাসন। ২,১৪,০০০ বর্গ কিলোমিটার আয়তন সম্বলিত সেকালের বিশাল হায়দ্রাবাদ রাজ্য এখন ভারতের দক্ষিণের ৩ রাজ্য তেলেঙ্গানা, কর্ণাটক ও মহারাষ্ট্রের মধ্যে বিভক্ত হয়ে বিলীন হয়েছে।
ভারতের নজর আফগানিস্তানের উপরও আছে। আফগানিস্তানের অভ্যন্তরীণ সংঘাতে ভারত প্রত্যক্ষভাবে হস্তক্ষেপ করে। 1979 সাল থেকে 1989 সাল পর্যন্ত আফগানিস্তানের সোভিয়েতপন্থী কমিউনিস্ট সরকারের সাথে ভারত গড়ে তুলেছিল বিশেষ সম্পর্ক। এরপর 2001 থেকে 2021 সাল পর্যন্ত আফগানিস্তানের মার্কিনপন্থী সরকারের সাথেও সখ্যতা গড়ে তোলে ভারত। এদিকে বাংলাদেশ স্বাধীন হবার পর 1972 সালের 19 মার্চ শান্তি ও নিরাপত্তার আড়ালে ভারত ও বাংলাদেশের মধ্যে 25 বছর মেয়াদী মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয়। তবে এদেশের দেশপ্রেমিক জনগণ ওই চুক্তিকে গোলামি চুক্তি নামে অভিহিত করেন। অবশ্য 1975 সালের পট পরিবর্তনের পর থেকে ভারতের সাথে বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে ভারসাম্য আনার চেষ্টা চলে। কিন্তু 2009 থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী সরকার পুনরায় ভারতের প্রতি নতজানু পররাষ্ট্রনীতি গ্রহণ করে। বস্তুত আওয়ামী লীগের ক্ষমতার উৎস ছিল ভারতের প্রতি নতজানু পররাষ্ট্রনীতি। আওয়ামী লীগ সরকার ভারতকে অনেক কিছু দিলেও বাংলাদেশের স্বার্থ আদায় থেকেছে উপেক্ষিত। হাসিনা আমলে ভারত বাংলাদেশ কথিত বন্ধু হওয়া সত্ত্বেও গঙ্গা তিস্তা সহ 54টি অভিন্ন নদীর পানির হিস্সা পেতে পারেনি বাংলাদেশ। ফলে বাংলাদেশকে মরুকরণের প্রক্রিয়া অব্যাহত থাকে আর সীমান্তে চলে বাংলাদেশিদের হত্যা। অন্যদিকে ভারসাম্যহীন বাণিজ্যে লাভবান হয় ভারতের অর্থনীতি। এর পাশাপাশি চোরাচালানকৃত ভারতীয় মাদক দ্রব্যের প্রবাহে নষ্ট হয়ে পড়ে বাংলাদেশের লক্ষ তরুণের জীবন। বস্তুত বিগত 15 বছরের আওয়ামী শাসনামলে এদেশের উপর জেঁকে বসে ভারতীয় আধিপত্যবাদ। 2009 থেকে 2024 সাল পর্যন্ত ভারতের সাথে হাসিনা সরকার স্বাক্ষর করে অনেক অসম চুক্তি। ভারত তার পশ্চিম অংশ থেকে উত্তর পূর্বাঞ্চলীয় 7 বন রাজ্যে যেতে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করার সুবিধা লাভ করে। ধারণা করা হয় আওয়ামী সরকারের আমলে অন্তত 20টি চুক্তি এবং 66টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। তবে এসব কিছুই রাখা হয় অপ্রকাশিত। 2024 সালের 5 আগস্ট হাসিনার পতন হলে ভারত নাখোশ হয়। ভারত বাংলাদেশের নবগঠিত প্রফেসর ইউনূসের নেতৃত্বাধীন সরকারের উপর ভীষণ ক্ষুব্ধ হয়। ভারত বাংলাদেশের বিরুদ্ধে চালায় সীমাহীন তথ্য আগ্রাসন। এমনকি ভারতের শীর্ষস্থানীয় রাজনীতিবিদগণ এবং সামরিক বাহিনীর জেনারেলরা পর্যন্ত বাংলাদেশ নিয়ে আপত্তিকর মন্তব্য করতে থাকেন। এক পর্যায়ে ভারতের আগরতলা ও কলকাতায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশন অফিস আক্রান্ত হয়। ওদিকে প্রফেসর ইউনূসের সরকার গঠিত হবার পরপরই ভারতীয় বাঁধ ছেড়ে দেওয়ার ফলে বাংলাদেশের কুমিল্লা ও ফেনী অঞ্চল প্লাবিত হয়। ভারতীয় ওই পানি আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ ক্ষুব্ধ হয়ে ওঠে। ভারত বাংলাদেশের নাগরিকদের জন্য চিকিৎসা ও ভ্রমণ ভিসা সহ সকল প্রকার ভিসা প্রদান বন্ধ করে দেয়। অথচ বাংলাদেশের ফ্যাসিবাদী নিষ্ঠুর শাসক হাসিনাকে অবলীলায় আশ্রয় প্রদান করে ভারত। আর এখন সেই দিল্লি থেকেই হাসিনার নেতৃত্বে পরিচালনা করা হচ্ছে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র। আসলে হাসিনাকে আবার বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বসাতে তৎপর দিল্লি। ভারত অতীতেও বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর সক্রিয় হয়ে উঠেছিল। যেমন 1975 সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর ভারত বাংলাদেশের উপর নাখোশ হয়েছিল। তখন ভারতীয় ইশারায় বাংলাদেশের পার্বত্য অঞ্চলকে অস্থিতিশীল করা হয়। এছাড়া বাংলাদেশের উত্তর পশ্চিম এবং দক্ষিণ পশ্চিমের 9টি জেলাকে নিয়ে স্বাধীন বঙ্গভূমির প্রতিষ্ঠার ইন্ধন দেওয়া হয়। সুতরাং এ কারণেই ভারত সম্পর্কে বাংলাদেশের মানুষের মনে যথেষ্ট ভীতিকর ও বৈরী মনোভাব তৈরি হয়ে আছে। আর তাই বাংলাদেশ ভারতের আধিপত্য ভাঙতে নতুন মৈত্রী খুঁজছে। বস্তুত বাংলাদেশ ভূরাজনীতিতে প্রভাব বিস্তার করে না, বরং এ দেশেই ভূরাজনৈতিক শিকারে পরিণত হওয়ার সম্ভাবনা প্রবল। আর বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যে ধরনের জাতীয়তাবাদ চর্চা করা হয় তাকে আত্মরক্ষামূলক বলা চলে। স্বদেশ ভাবনার বাংলাদেশি জাতীয়তাবাদ সম্প্রসারণবাদী নয় এবং তা অপর কোনো রাষ্ট্রের জন্য হুমকিও নয়। পক্ষান্তরে ভারতীয় রাজনীতির হিন্দুত্ববাদী জাতীয়তাবাদ প্রতিবেশী দেশগুলোর জন্য হুমকি স্বরূপ। দক্ষিণ এশিয়ার ছোট ছোট রাষ্ট্রের জনগণ ভারতীয় হিন্দুত্ববাদী আধিপত্য সম্প্রসারিত হওয়ার ভয়ে ভীত। এমন ভীতি থেকেই 1947 সালে পূর্ব এবং পশ্চিম পাকিস্তান প্রতিষ্ঠিত হয়েছিল। আর এখন সাবেক পূর্ব পাকিস্তান তথা স্বাধীন বাংলাদেশের জনগণ সেই ভারতীয় আধিপত্যবাদের ভীতি থেকেই গড়ে তুলতে চাইছে অপরাপর দেশের সাথে সখ্যতা।
বাংলাদেশের মানুষের এই আকাঙ্ক্ষাকে কোনোভাবেই ভারত বিরোধিতা বলা চলে না। বস্তুত জার্মান নাৎসিবাদ ইউরোপের দেশগুলোর সার্বভৌমত্বকে যেভাবে হুমকির মুখে ফেলেছিল, তেমনি ভারতীয় উগ্র হিন্দুত্ববাদী রাজনীতি এ অঞ্চলের দেশগুলোকে শঙ্কিত করে তুলেছে। এখন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।